আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের আহ, দুইটা আমি প্রবলেম সলভ করব। তো আমরা সরাসরি আমাদের টেক্সট বুক আমরা চলে যাই। আজকে আমরা প্র্যাকটিক্যাল ম্যাথটা দেখব। তাহলে আমাদের আজকে 5 নাম্বার ক্লাস। আমরা প্র্যাকটিক্যাল ম্যাথটা আমরা দেখবো আজকে ইনশাল্লাহ। আমরা একটু আমাদের বইয়ে চলে যাই। তাহলে আমাদের এখানে গতকালকে আমাদের সম্ভবত একটু পর্যন্ত আমাদের এটা কাটছিল। আপনারা হয়তো অনেকে করতে পারছেন, আবার অনেকে করতে পারেন নাই। তো আমি করে দিচ্ছি এটা, ইনশাল্লাহ আপনাদের জন্য ইজি হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। তাহলে প্রথমে আমরা আমাদের এক্সেল শিটে চলে যাব। আমরা এটার মতো করে একটা টেবল আমরা এঁকে নিব। তো টেবিল আঁকার প্রথমে আমরা এখানে টাইটেল দিব, তারপর হচ্ছে এখানে যে 2017 সালের এই যে লেখাটা আছে, লেনদেন সময় প্রভাব সমীকরণ, যে সমীকরণ দেখানো হলো এই লেখাটা আমরা লিখবো। তাহলে আমরা এখানে আমরা আগে একটু পড়ে নিই যে আমাদের কাজ কি। হিসাব সমীকরণে নিম্নোক্ত লেনদেন সময় প্রভাব দেখাও। জনাব নার্গিস আক্তার 1লা মার্চ 2017 তারিখে নার্গিস টেলার্স নামে একটি ব্যবসা শুরু করে। প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। তাহলে মার্চের 1 তারিখে হয়, মার্চের 1 তারিখে উনি 20,000 টাকা মূল্য নিয়ে বিনিয়োগ আরম্ভ করেন। তারপর হচ্ছে মার্চের দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তারপর হচ্ছে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হচ্ছে 2,000 টাকা। দোকানের প্রচারণা বাবদ ব্যয় 1,000 টাকা। গ্রাহক হতে সেলাই মজুরি বাবদ প্রাপ্য 1500 টাকা। সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। 22 তারিখের বিলের অর্থ আদায় করা হলো 1,200 টাকা। তাহলে আমরা এটাকে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। প্রভাব দেখানোর জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এক্সেল শিটে চলে যাই। আমরা আমাদের এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে আমরা প্রথমে লিখব, এখানে টাইটেল লিখব নার্গিস। আচ্ছা, আমি একটু বড় করে দিই আপনাদের জন্য, একটু জুম ইন জুম আউট করে দিই যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে আমরা লিখবো এখানে নার্গিস আক্তার নার্গিস টেলার্স। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিব নার্গিস টেলার্স। এরপর আমরা এন্টার দিয়ে দিব। আমরা আগে দেখে নিই যে আমাদের কয়টা ঘর প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এখানে একটু ইয়া করে নিই, একটু রাফ করে নিই। যেমন এখানে আমরা দুইটা ঘর পাচ্ছি, একটা হচ্ছে মূলধন করা হলো। তাহলে এখানে আমরা অ্যাসেটের ঘরে পাচ্ছি, আমরা একটু রাফ করে নিচ্ছি। অ্যাসেটের ঘরে পাচ্ছি আহ, তাহলে আমরা প্রথমে ইয়াগুলো লিখে ফেলি। প্রথমে আমরা এখানে পাচ্ছি নগদ। আমরা এখানে সম্পত্তি সমূহ লিখি। আর এদিকে দায় সমূহ।
দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাকে একটু ছোট করে নিই। দায় প্লাস মালিকানা সত্ত্ব, আমরা এখানে মাঝখান বরাবর একটা সমান চিহ্ন দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি, কি কি পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে পাচ্ছি আমরা আহ, আমরা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে দায়ের দায়ের এখানে আমরা দায় লিখলাম, আর এখানে লিখলাম মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আপনাদের হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু যখন আপনারা আস্তে আস্তে পড়বেন তখন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আমরা এখানে একটা ইয়া দিলাম, চিহ্ন দিলাম। তাহলে এখানে আমরা মালিকানা সত্ত্বের এখানের মধ্যে আমরা প্রথমে দায় পেলাম, তারপরে হচ্ছে এখানে আমরা মূলধন নিলাম, এরপর আমরা দায়গুলো আগে লিখলাম। তারপর হচ্ছে দোকান ভাড়া পরিশোধ করা হলো। তাহলে দোকান ভাড়া যদি পরিশোধ করা হয় তাহলে আমাদের নগদের মধ্যে আসবে নগদান হিসাব ডেবিট, আর এখানে হচ্ছে সরি, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর সেলাই মেশিন ক্রয় করা হলো, তাহলে এখানে মেশিন হিসাব, মেশিন হিসাব, মেশিনটা হচ্ছে আপনার সম্পত্তি, হ্যাঁ। তাহলে মূলধন কমবে, তারপর হচ্ছে মজুরি প্রদান করা হলো, বিজ্ঞাপন এটা কমবে, মজুরি বাবদ প্রাপ্য, তাহলে প্রাপ্য হলে দেনদার, হ্যাঁ। তারপর বিলের অর্থ আদায়, দেনদার, আর এখানে তার তেমন কিছু নাই। তাহলে আমরা এখানে এটা গড় করে ফেলি, সম্পত্তি সমূহের মধ্যে আমরা আমরা গড়টা একটু করে ফেলি। আপনারা এটা মার্জিনে করে ফেলবেন, যেহেতু আসলে আমি এক্সেলে করতেছি সেজন্য আমার একটু টাইম লাগতেছে। আপনারা মার্জিনে করে ফেলবেন, হ্যাঁ? আমি এটাকে মার্জ করে দিলাম, এটাকে মার্জ করে দিলাম। তারপর এখানে আমরা এখানে দিলাম তারিখ, এখানে নগদের রেকর্ডটা আমরা দিয়ে দিলাম। আমরা এখানে আরেকটা লেখা লিখতে পারি, এখানে আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে এই যে কথাটা 2017 সালের, এখানে আমরা লিখবো 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। 2017 সালে হিসাব সমীকরণ সাহায্যে দেখানো হলো। তাহলে আমরা একটু নিলাম, আমরা এটাকে মার্চ করলাম, এটাকে একটু বোল্ড করলাম, ঠিক আছে।
আমরা এখন এটাকে, আপনারা যখন রোলিং করবেন তখন আপনাদের জন্য আসলে এটা ইজি হয়ে যাবে। আমি এক্সেলে করতেছি বিধায় একটু সময় লাগতেছে, আপনারা ধৈর্য সহকারে একটু করবেন, হ্যাঁ। তাহলে আশা করি আমাদের ইয়াটা হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইয়াটা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা প্রথমে চলে যাই। তাহলে আমরা এটাকে একটু সাইডে রাখি আমাদের। হুম, আমরা মনে হয় এভাবে করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। সাইড থেকে একটু নিচ্ছি, একটু সময় নিচ্ছি আপনাদের। ঠিক আছে। হুম, এখন ঠিক আছে। এখন আসেন, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 1 তারিখে আমরা তারিখটা লিখবো 1 মার্চ, মার্চ 2017। আমরা তারিখটা লিখলাম। তাহলে আমাদের এখানে কি হলো, 20,000 টাকার মূলধন, মূলধন বিনিয়োগ করা হলো। তাহলে মূলধন বিনিয়োগ করা আছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে নগদের ঘরে 20,000 টাকা বসবে, তারপর এখানে মূলধনের ঘরে কি বসবে, 20,000 টাকা বসবে। তাহলে আমরা এখানে মন্তব্যের একটা ঘর আমরা রাখতে পারি আমাদের সুবিধার জন্য। আমরা একটা মন্তব্যের ঘর রাখি, মন্তব্যতে আমরা কিছু লেখা লিখবো। যেমন এখানে আমরা লিখতে পারি নগদ মূল্য করা হলো। এরপর আসেন দ্বিতীয় নম্বরে কি বলতেছে, 3 মার্চ, মার্চের দোকান ভাড়া পরিশোধ করা হলো। তাহলে মার্চের দোকান ভাড়া যদি পরিশোধ করা হয় তাহলে আমরা কি দিব, এখানে আমরা 3 মার্চ দিব কত, এখানে আমরা এটা কপি করে, ঠিক আছে, এটা আমরা কপি করে এখানে 3 তারিখ আমরা করে দিলাম। আমাদের কি হলো, 5,000 টাকা দোকান ভাড়া দেওয়া হলো। তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে -5,000, তারপর এখানে এটা কোথায় থেকে যাবে, আমাদের মূলধন থেকে যাবে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন মধ্যে সেটা আমাদের ব্যয়। তাহলে আমরা এখানে একটা কি দিব, উদ্বৃত্ত দিব, উদ্বৃত্ত। উদ্বৃত্ত বলতে আমরা বাংলায়, ইংরেজিতে আমরা এটাকে বলি ব্যালেন্স, ব্যালেন্স দা উদ্বৃত্ত, যে কোনো একটা লিখলে হবে। তাহলে আমাদের এখানে, আমরা এখান থেকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে এটা মাইনাস এটা, এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা সেম সূত্রটা এখানে কপি করে দিই। ঠিক আছে, তাহলে 20,000 থেকে 5,000 চলে গেলে 15,000, তাহলে আমাদের 15,000 টাকা উদ্বৃত্ত আছে। এখন আসেন 9 মার্চ কি হলো, একটি সেলাই মেশিন ক্রয় করা হলো। তাহলে 9 মাস আমরা, 9 মার্চে যাই একটু।
আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি। ডেট ডেট লিখতে পারি, অথবা আরেকটা জিনিস দিই, যেটাকে আমরা উদ্ধৃত লেখার জন্য আমরা একটা খালি জায়গা রাখি। যেমন এখানে আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে আমাদের জায়গাটা আমরা ইজিলি ইউজ করতে পারবো। ঠিক আছে, আশা করি তারা বুঝতে পারতেছেন। এরপর আসেন আমরা 9 তারিখে যাই। 9 তারিখ আমরা এটা কপি কপি পেস্ট করলাম। 9 তারিখ কপি পেস্ট করে এই এটার আমরা কোনো নাম দিব না, জাস্ট এখানে আমরা উদ্বৃত্ত নামে আমরা দিতে পারি, উদ্বৃত্ত বা ব্যালেন্স। হ্যাঁ, তাহলে এখন আসেন আমরা এরপরে যাই। 9 তারিখ। 9 তারিখে কি ঘটনা করছে? 9 তারিখে ঘটনা করছে যে একটি সেলাই মেশিন ক্রয় করা হলো। তাহলে মেশিন মেশিন আমার জন্য কি সম্পত্তি। তাহলে সেলাই মেশিন ক্রয় করলে তাহলে আমাদের সম্পদ আসছে। সম্পদ যদি আসে তাহলে কি সম্পদ হিসাব ডেবিট, আর আমার কাছ থেকে নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে সেলাই মেশিনের করে কি আমরা কি লিখবো? 15,000 টাকা। আর এখানে আমার এখানে নগদান হিসাবে কি লিখবো আমরা? 15,000 টাকা, যেহেতু আমরা ক্যাশ টাকা কমে গেছে। এখন আমরা কি ব্যালেন্স বা উদ্ধৃত বসাবো কত? তাহলে এটা এখান থেকে এটা মাইনাস দিয়ে দিব, তাহলে আমাদের জিরো হয়ে যাবে। আর এটা 15,000 টাকা, এটা উদ্বৃত্ত, এটা ব্যালেন্স থেকে যাবে। আমরা এখানে আমাদের ইকুয়াল সাইন গুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, আমরা সাইন দিব। এটাতে এটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব না, উদ্বৃত্ততে আমরা ইকুয়াল সাইন দিব না। এরপর আসেন আমরা 14 তারিখে যাব। মার্চের 14 তারিখ কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হয়েছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা মজুরি যখন আদায় হয়েছে, তাহলে সেটা হচ্ছে ওনার জন্য ইনকাম। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস মিসিং করে গেছি, সেটা হচ্ছে আমরা এখানে 5,000 টাকার একটা আমরা ইয়া লিখি নাই। তাহলে এখানে আমরা কি লিখবো? দোকান ভাড়া পরিশোধ করা হলো। দোকান ভাড়া। তাহলে এখানে দোকান ভাড়া পরিশোধ করা হলো। তাহলে এখানে মূল দোকান ভাড়া পরিশোধ করা হলে, তাহলে সেটা আমার জন্য কি খরচ। ঠিক আছে, খরচ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, খরচ। আর এটা হচ্ছে এটা তো ব্যালেন্স আছে। তারপর হচ্ছে 15,000 টাকার ইয়ে আনছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ নগদ হ্রাস পাইছে। তারপর হচ্ছে আমাদের 14 নম্বর। 14 নম্বরে আমরা যাব। 14ই মার্চ আমাদেরকে বলা হয়েছে যে সেবায় কাপড় সেলাই করে মজুরি আয় হয়েছে, মজুরি আদায়। তাহলে একজন টেলার্স এর জন্য যে মজুরিটা পায়, তার জন্য সেটা ইনকাম, যেটাকে আমরা আয় বলে থাকি। তাহলে ইনকাম হলে তাহলে আমাদের 2,000 টাকা ওনার কি হয়েছে? ইনকাম হয়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট,
আর এখানে হলো আহ, মূলধন হিসাব ডেবিট, এটা আমাদের আয়, আয় বৃদ্ধি পাইছে, হ্যাঁ? আয় বৃদ্ধি ও নগদ বৃদ্ধি। ঠিক আছে? এরপর আসেন আমরা এখন উদ্বৃত্ত ব্যালেন্সটা করব। ব্যালেন্সটা তাহলে আমরা ব্যালেন্সটা করব। তাহলে আমাদের এখানে যে নগদ 2000 টাকা থাকবে। আবার এদিকে, আচ্ছা আমরা এদিকে একটা ব্যালেন্স মনে হয় লিখি নাই, 15,000 টাকা, সেটা আমরা লিখলাম। এখন আমাদের ব্যালেন্স হবে এখানে 17,000। ঠিক আছে? এরপর আসেন আমরা 17 তারিখের লেনদেনে আমরা কি দেখতে পাচ্ছি। 17 তারিখ দোকানের 95 বাবদ ব্যয় 1,000 টাকা। তাহলে আমাদের এখানে কি হলো, 1,000 টাকা দোকানের 95 বাবদ ব্যয় হলো। তাহলে আমরা এখানে দিব এটা আমাদের খরচ, প্রতিষ্ঠানের জন্য খরচ। তাহলে প্রতিষ্ঠানের জন্য খরচ হলে তাহলে এখানে নগদ টাকা কমে গেছে। তাহলে আমরা এটার জাবেদা দিব, নগদান হিসাব ডেবিট 1,000 টাকা মাইনাস 1,000। তারপর হচ্ছে এখানে আমাদের মূলধনও কমে যাবে। তাহলে এখানে আমাদের ব্যয়, সেজন্য মূলধন কমে যাবে 1,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি ও মূলধন হ্রাস, মূলধন হ্রাস। এটা আমাদের এক প্রকারে কি খরচ, হ্যাঁ? এটা আমরা আরেকটু ইয়া করে লিখতে পারি উইথিন ব্র্যাকেটে, সেটা হচ্ছে খরচ। আর এটা এটা উইথিন ব্র্যাকেট আমরা লিখতে পারি আয়। আর এখানে এখানে আমরা লিখতে পারি সম্পত্তি। আর এখানে খরচ লিখতে পারি। খরচ বৃদ্ধি ও নগদ হ্রাস, খরচ লিখতে পারি উইথিন ব্র্যাকেটে। এরপর আসেন আমরা আমাদের ব্যালেন্সিংটা, উদ্বৃত্ত কত টাকা আছে দেখি। এখান থেকে 2,000 থেকে আমাদের 1,000 চলে গেলে আর থাকবে 1,000। আমরা সূত্রের সাথে দিয়ে দিই। তারপরে এখানে 17,000 থেকে 1,000 চলে গেলে আমাদের থাকবে 16,000, হ্যাঁ? এরপর আসেন আমরা যাব আবার আমাদের 22 তারিখে, হ্যাঁ? তাহলে আমরা 22 তারিখে চলে গেলাম। 22 তারিখের এন্ট্রি কি? 22 তারিখ হচ্ছে সেলাই, গ্রাহক হতে সেলাই মজুরি, মজুরি বাবদ প্রাপ্য হচ্ছে 1,500 টাকা। তাহলে এখানে আমরা কি করলাম, গ্রাহককে আমরা 1,500 টাকার মজুরি, সেটা আমরা বাকিতে কাপড় সেলাই দিয়েছি আর কি, হ্যাঁ? তাহলে এটা আমাদের জন্য আয়। তাহলে আমরা এখানে লিখবো দেনাদার হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার কত এখানে 1,500 টাকা, দেনাদার হচ্ছে 1,500 টাকা। তারপর এখানে আমাদের আয় বৃদ্ধি পাবে, তাহলে এখানে 1,500 টাকা ইনকাম বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে লিখবো দেনাদার বৃদ্ধি ও আয় বৃদ্ধি। তাহলে এই তিন ব্র্যাকেটে এটা আমরা লিখবো আয়। এরপর আসেন আমরা আমাদের ব্যালেন্সিংটা করে ফেলি। ব্যালেন্সিংটা করার জন্য তাহলে আমাদের এখানে আগের ব্যালেন্স ছিল এটা, এটা আনলাম। এখানে 1,500 টাকা আমরা, আমাদের দেনাদার বাড়লো। তারপর হচ্ছে এখানে আমাদের 16,000-এর সাথে আমরা 1,500 যোগ করব, তাহলে 17,500। এরপর আসেন আমাদের 25 তারিখের কি সমস্যা আমরা একটু দেখে নিই। তাহলে 25 তারিখে আমাদের দেখা যাচ্ছে
সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। তাহলে মেরামতটা আমাদের জন্য কি খরচ, প্রতিষ্ঠানের জন্য খরচ। তাহলে এখানে নগদ টাকা কমে গেছে। তাহলে আমরা এটা লিখবো কি, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা নগদ থেকে 300 টাকা মাইনাস দিব, এবং সাথে সাথে আমাদের মূলধন থেকেও 300 টাকা মাইনাস দিব, যেহেতু এটা আমাদের ব্যয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যয় বৃদ্ধি ও মূলধন হ্রাস, এটা হচ্ছে খরচ। হ্যাঁ? এরপর আসেন আমরা 30 তারিখে, আমরা ব্যালেন্সিংটা একটু করে নিই। তাহলে আমাদের 1000 থেকে যদি আমরা 300 মাইনাস দিয়ে দিই, তাহলে 700 থাকবে। এখানে 1500 যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখানে 17,500 থেকে 300 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 17,200 থাকবে। এরপর আসেন আমরা সর্বশেষ এন্ট্রি 30 তারিখ। তাহলে আমরা একটু 30 তারিখের দিকে যাই। 30 তারিখে হলো আমাদের 22 তারিখের বিলের অর্থ আদায়। তাহলে আমরা একটু দেখি 22 তারিখে আমাদের কি ছিল। 22 তারিখে আমাদের 1500 টাকার একটা কি ছিল, দেনাদার। আমি একটু বড় করে দিই। এই যে 22 তারিখে 1500 টাকার একটা দেনাদার ছিল, যাকে আমরা বাকিতে কি দিয়েছিলাম, সেলাই এরিয়া দিয়েছিলাম। সে আমাদের টাকাটা দিয়েছে আর কি। হ্যাঁ, তাহলে টাকাটা যখন দিয়েছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমাদের এটা যদি আমাদের টাকা দিয়ে দেয়, তাহলে আমরা কি লিখবো, এটা নগদান হিসাব ডেবিট। আমরা এটা যদি এন্ট্রি করি, নগদান হিসাব ডেবিট 1200 টাকা। 1200 টাকা আমাদের নগদ আদায় হবে, এবং দেনাদার কমে যাবে। তাহলে মাইনাস 1200। তাহলে আমরা লিখতে পারি এখানে উদ্ভিদের মধ্যে, এটা আগে ছিল 700, এখন 1200, 1900 টাকা। আর আগে ছিল দেনাদার কত, আগে আমি দেনাদারের কাছ থেকে পাইতাম কত, 1200 টাকা। সরি, 1500 টাকা, এখন পেয়েছি কত, 1200 টাকা পেয়েছি। তাহলে আমার দেনাদারের হাতে আছে কত, 300 টাকা। তাহলে আমরা আমরা এখানে আমাদের মন্তব্যের ঘরে আমরা লিখতে পারি দেনাদার হ্রাস ও নগদ বৃদ্ধি, এটাকে আমরা কি ইনকাম ধরতে পারি। হ্যাঁ, এটা আমাদের আয়। হ্যাঁ, আয়টা আমরা কি করলাম, দেনাদার সমন্বয় করলাম আর কি। হ্যাঁ, এটা আমাদের আয় হয়েছে। তাহলে এখন আসেন, এটা আমাদের ব্যালেন্সিংটা আমরা করে ফেলি এখানে, আগে যেভাবে ছিল এভাবে। তাহলে এখন আসেন, এরপর আমরা আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এটার ব্যালেন্সিংটা করি নাই। মেশিনের মেশিনের ব্যালেন্সিংটা অবশ্যই করে নিতে হবে। এটা আমাদের একটা মিসিং ছিল এখানে। এটা প্রতিবারে ব্যালেন্সিংটা এইভাবে 15,000 করে আমাদের লিখতে হবে, কেমন। এরপর আসেন আমরা তিনটা ব্যালেন্সিং একসাথে করি। এটা, এটা যোগ এটা, আবার এটা। তাহলে আমাদের কত, 17,200। আর এখানে আছে কত, 17,200। এরপর আসেন, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সম্পত্তি। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি, আমরা এটা আমরা একটু ডিলিট করে দিই, মোট কত, এবং এখানেও লিখতে পারি। তাহলে আমরা এখানে এই তিনটা ইয়াকে আমরা একটু ইয়ে করে নিই।
আর এটাকে আমরা একটু, এখানে যেহেতু আমাদের কোনো দায় ছিল না সেজন্য আমরা ইয়ে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে মোট সম্পত্তি, আর এটা হচ্ছে মোট দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে আমরা একটু যদি এট এ গ্যালেন্স এটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে আপনারা একটু দেখেন এখানে আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে আর একটু বড় করতে পারি চাইলে। আমরা যদি ফুল বিয়েতে দিই, আমরা এখানে ফুল দিয়ে দিই, দিও। আচ্ছা, আমরা এখানে ফুল, আচ্ছা এটা মনে হয় কোনো কারণে আসতেছে না। আপনারা এখানে দেখেন, এই যে আমাদের এখানে আমাদের টোটাল, এই যে আমাদের ম্যাথটা টোটাল আমরা করে ফেলেছি। আপনারা দেখবেন এখানে আমাদের এখানে সম্পত্তির সাইডে আমাদের এখানে 17,200, এবং দায়ী ও মালিকানা সত্ত্বের এখানে 17,200। আপনার যদি দুই দিকে না মিলে তাহলে মনে করবেন যে আপনার কোনো একটা এন্ট্রি কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে আমরা আমাদের বইয়ের যে একটা কাজ আছে হিসাব সমীকরণে, সেই কাজটা আমরা এখানে করে ফেলেছি। আপনারা চেষ্টা করবেন এভাবে অঙ্কটা করার জন্য। আপনারা নিজের এক হাতের মধ্যে করলে এটা আরো ইজিলি করতে পারবেন। আমি যেহেতু এখানে এক্সেল এর মধ্যে করেছি সেজন্য একটু সময় লাগলো আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করি এই কাজটা করতে পারবেন, হিসাব সমীকরণের ব্যাপারটা। আর আপনারা যদি যারা করতে পারবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যত দ্রুত সম্ভব আপনাদেরকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়টা আসলে ফুল শেষ করার জন্য আমরা চেষ্টা করব, যাতে আমরা নতুন অধ্যায়ে আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো আমরা এরপরে দেখবো যে ব্যবসায় লেনদেনের উৎস এবং এ তথ্য সংক্রান্ত দলিল পত্রাদি। আচ্ছা, এখানে কি 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 থাকে সেটা আমরা একটু দেখে নিব এট এ গ্লান্স। প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। অবশ্যই প্রতিটা লেনদেনের ক্ষেত্রে একটা কি থাকবে, রিসিপ্ট থাকবে, ভাউচার থাকবে। হ্যাঁ, এগুলাই হচ্ছে প্রমাণপত্র। যেমন আমরা কোনো মোবাইল দোকানে যদি আমরা মোবাইল কিনতে যাই, তাহলে ওখানে একটা মানি রিসিপ্ট দেয়, ওটাকে আমরা কি একটা প্রমাণপত্র হিসেবে আমরা কি গণ্য করতে পারি। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এই সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়। যেমন যে কোনো ব্যবসায়ী একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করে, বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, বিকৃত পণ্য ফেরত, ব্যাংকে জমা টাকা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে উত্তোলন করা, এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে। আর এই সমস্ত ঘটনাই হলো ঘটনা হলো মূলত ব্যবসায় লেনদেনের উৎস। সারা বছরের লেনদেনগুলো মুখস্থ রাখা সম্ভব নয়, কাজে লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। একজন হিসাব রক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন, তখন এই তখন এই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিল প্রস্তুত করেন। দলিল পত্রগুলো হলো, একটা হচ্ছে চালান, একটা বাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ব্যাট চালান ইত্যাদি। এই সমস্ত দলিল পত্রাদির ব্যাখ্যা এবং এদের নমুনা এবং ব্যবহার বর্ণনা করা হলো। চালান, চালান হলো ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, প্রমাণস্বরূপ, যেটা আমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন তার পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন।
এই লিখিত দলিল হচ্ছে চালান। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে চালান কি, হ্যাঁ? চালান কে হস্তান্তর করে, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের বিবরণ, পরিমাণ, মালের মূল্য, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট বিক্রেতার নিকট বহিঃচালান এবং ক্রেতার নিকট তা অন্তর্চালান বলে গণ্য করা হয়। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জবেদা এবং বিক্রয় জবেদায় লিপিবদ্ধ করেন। চালানের নমুনা এখানে দেওয়া আছে, সুমন টেরাস। তারপর হচ্ছে এখানে ঠিকানা দেওয়া আছে, এখানে চালান নাম্বার, তারিখ, আর এখানে চালানের নাম, ক্রেতার নাম এবং ঠিকানা, হ্যাঁ। এখানে ক্রমিক নাম্বার, মালের বিবরণ, কত টাকা ধর, পরিমাণ এবং টাকার পরিমাণ এখানে টোটাল দেওয়া আছে এবং কথায়, এবং বিক্রয়ের একটা শর্ত আছে, টু টেন নিটাটে, হ্যাঁ। টু টেন নিটাটের এই অর্থটা আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। এখানে চালানের এই অর্থটা হচ্ছে টু টেন নিটাটে, হ্যাঁ। যেটাকে আমরা আহ বলি যে, যদি বিক্রেতা বিক্রেতাকে ক্রেতা তার যে পণ্যটা কিনেছে সেটা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে, তাহলে তাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। এই ডিসকাউন্টটা হচ্ছে কি একটা বিক্রয়ের শর্ত, মানে দ্বারে বিক্রয়ের শর্ত, দ্বারে বলতে বাকিতে বিক্রয়ের শর্ত, ঠিক আছে। তাহলে এখানে সুমন টেরাস কি করলো, যদি টেরাসকে বিক্রয় করলো, সরি এটা জাদিদ ট্রেডার্স, জাদিদ ট্রেডার্সকে বিক্রয় করলো। তাহলে সুমন ট্রেডার্স এখানে বিক্রয় সত্যটা দিল যে টোটাল নিটটাতে হচ্ছে আহ, মেসার জাদিদ ট্রেডার্স যদি 10 দিনের মধ্যে সুমন ট্রেডার্স এর 38,000 টাকা যদি ফেরত, সরি 40,000 টাকা যদি কি দেয়, সরি এখানে 40,000 টাকা যদি 10 দিনের মধ্যে দিয়ে দেয়, তাহলে সে নগদ বার্তা পাবে কত, 2%। 2% বার্তা পাবে। তাহলে আমরা একটু এখানে এখানে একটু আমরা নিয়ে নিই 2% বার্তা, হ্যাঁ। তাহলে 800 টাকা কি পাবে, বার্তা পাবে। কে পাবে বার্তাটা, বার্তাটা পাবে যাদের টেরাস, মানে 800 টাকা সে কম দিবে, হ্যাঁ। তারপর এখানে নিটাটির অর্থ হচ্ছে যে এই পুরা 40,000 টাকা তাকে কি করতে হবে, পেমেন্ট দিয়ে দিতে হবে। এখানে যদিও এখানে কারবার এবারটা একটা 5% দেওয়া আছে, কারবার এবারটা যদি না থাকে, তাহলে কি, তাহলে এখানে 800, যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে, তাহলে এখানে 800 টাকা কম দিবে, তাহলে 39,200 টাকা কাকে দিতে হবে, মেসার জাদিদ ট্রেডার্স সুমন ট্রেডার্স কে দিবেন। আর যদি এখানে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারে, তাহলে কি করবে, 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারলে সে 40,000 টাকা অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে টোটাল নিটারের বিক্রয় শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে সে 2% ডিসকাউন্ট পাবে। আর যদি 10 দিন পার হয়ে যায়, অবশ্যই 10 দিন পার হয়ে গেলে সে কোনো ডিসকাউন্ট পাবে না, তাকে 40,000 টাকা বরাবর দিতে হবে। আর অবশ্যই তার 30 দিনের মধ্যে তার 40,000 টাকা অবশ্যই অবশ্যই কি দিতে হবে, পেমেন্ট করে দিতে হবে কাকে, সুমন ট্রেডার্সকে। এটাই হলো টু টেন নিটাটির সত্য। এখানে অবশ্যই একটা কারবার এবারটা 5% দেওয়া আছে, তাহলে যদি এটা যদি কারবারটা 5% দেওয়া থাকে, তাহলে আমরা 38,000 টাকার উপর কি করব, 38,000 টাকার উপর 2% আমরা নির্ধারণ করব, পার্সেন্ট। তাহলে 760 টাকা, তাহলে 760 টাকা সে কম দিবে। তাহলে 38,000 টাকা, 38,000 থেকে মাইনাস 760, তাহলে আহ যাদের টাকা 37,240 টাকা কাকে দিবে, সুমন ট্রেডার্সকে। এটা হলো আহ, এই চালানের মূল থিম আর কি, হ্যাঁ, মূল বিষয়। এখানে টিকার মধ্যে কি দেওয়া আছে, মালের মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয়, সে মওকুফকৃত টাকাই হলো কারবারি বার্তা।
তাহলে এখানে কারবারি বার্তা বলতে এটা বিজনেস ডিসকাউন্ট বলা অথবা বার্তা বলা হয়। সেটা হচ্ছে সে 40,000 টাকা, 40,000 টাকার মধ্যে বিক্রেতা চাইলে তার বলে যে যে আপনি 40,000 টাকার মাল কিনছেন, তাহলে আপনি যান, আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম, আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম 5%, তাহলে এখানে 2,000 টাকা আপনি কম দিয়ে, তাহলে এই 2,000 টাকা যেটা কম দিতে বলছে সেটাই হচ্ছে বার্তা। এখন আসেন ভাউচার। লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলা হয়। লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। ভাউচার কোনগুলো? সাপোজ আমরা মোবাইল কিনলাম, মোবাইলের কেনার পরে একটা রসিদ দিল, মানি রিসিভ, এটাই হচ্ছে ভাউচার। 5,000 টাকার পণ্য বিক্রয় বিক্রয় বাবদ বিক্রেতাকে 5,000 টাকার একটি ভাউচার দিয়ে থাকেন। আবার বাড়ি ব্যবহার বাবদ 2,000 টাকার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়াটিয়াকে 2,000 টাকার ভাউচার প্রদান করে থাকেন। ভাউচার মূলত কয় প্রকার? দুই প্রকার। এটা এমসিকিউতে আসবে। ভাউচার দুই প্রকার, যেমন ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কি আমরা একটু দেখে নিই। পণ্য ক্রয়ে বা বিভিন্ন বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয়। পণ্য ক্রয়, কোনো কিছু কেনা, এবং বিভিন্ন খরচ, যেটা এক্সপেন্ডিচার বলি অথবা এক্সপেন্স বলি আমরা, বিভিন্ন খরচের ক্ষেত্রে আমরা কি করি? ডেবিট ভাউচার ইউজ করি। ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত থাকে। ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার প্রদান পূর্বক ক্যাশবুক বা নগদান বইয়ে রেজিস্টারের ক্রেডিট দিক বা খরচের দিক লিপিবদ্ধ করা হয়। তাহলে ডেবিট ভাউচার মূলত নগদান বইয়ের ক্রেডিট দিকে ইয়া করা হয়, যেহেতু ক্রেডিট ক্রেডিট দিকটা হচ্ছে নগদান বইয়ের ক্রেডিট দিকটা হচ্ছে আমাদের কি খরচের খাতা। হ্যাঁ, তাহলে ডেভিড বাউসারের একটা নমুনা এখানে দেওয়া হলো। আলী এন্ড হায়দার আন্দরকিল্লা। এখানে ডেভিড বাউসারের নাম্বার হিসাবে কাতে নাম, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। হ্যাঁ, এখানে একটা নমুনা দেওয়া হয়েছে। এখানে নাম্বার, এখানে তারিখ, আহ, এখানে বাউসার নাম্বার, খরচের বিবরণ, টাকা, কথায় আছে কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। হ্যাঁ, এরপর আছেন ক্রেডিট বাউসার। ক্রেডিট বাউসার কখন ইউজ করা হয়? ক্রেডিট বাউসার ইউজ করা হয় বিক্রয়কালে। হ্যাঁ, তাহলে পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য, পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়, যদি কোনো কিছু ইনকাম হয় এবং কি করে বিক্রি করে, যে ভাউচার ব্যবহার করে তাকে ক্রেডিট ভাউচার বলা হয়। ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি সংযোগ করে তাকে ধারাবাহিক ভাবে ক্যাশবুকের ডেবিট দিকে মানে অর্থ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। তাহলে ক্রেডিট ভাউচারের একটা নমুনা এখানে দেওয়া হলো। জহিরান ব্রাদার্স, ফুলতলা, খুলনা। ক্রেডিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম, এগুলো। তারপর আয়ের বিবরণ, টাকা, ক্যাশ মেমো, এগুলো আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্যাশ মেমো কি? নগদ মূল্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয়? এটা এমসিকিউ তে আসতে পারে, আপনারা একটু ইয়া করে নেবেন। অনলি নগদ, ক্যাশ, ঠিক আছে, শুধুমাত্র নগদ ক্রয় বিক্রয় অথবা ক্যাশ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমোটা ইউজ করা হয়। পণ্য বিক্রেতা ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা মুদ্রিত থাকে। পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করেন। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্যের মূল্য পরিশোধ করেন এবং পণ্য গ্রহণ করে থাকে। সাধারণত ক্যাশ মেমো 3 সেট রেডি করা হয়। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সাধারণত ক্যাশ মেমো কয় সেট রেডি করা হয়, অথবা ক্যাশ মেমো কয় সেট রেডি করা হয়? এমসিকিউ তে 3 সেট। ক্যাশ মেমো নমুনা এখানে দেওয়া হলো। আলম জেনারেল স্টোর, তারিখ, তারপর হচ্ছে ঠিকানা, বাছাই নাম্বার, এখানে ক্রেতার নাম, ঠিকানা, ক্যাশ মেমো, এবং এখানে ক্যাশ মেমো নাম্বার, তারপর হচ্ছে বিবরণ, দর, পরিমাণ এবং টাকার পরিমাণ। কথায় আছে বিক্রেতা স্বাক্ষর, ক্রেতা স্বাক্ষর, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায়। এভাবে বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে, তখন ক্রেতা উক্ত মালের পুনঃবিবরণ এবং পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ফেরত ফেরত পণ্যের সাথে এবং বিক্রেতার নিকট গ্রহণ প্রেরণ করে। নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। এরূপ নোটকে ডেবিট নোট বলা হয়। তাহলে ডেবিট নোট কাকে বলে? ডেবিট নোট হচ্ছে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্ন মানে পণ্য কিনলে যেটা ফেরত পাঠানো হয় সেটাকে
ডেবিট নোট বলা হয়। ডেবিট নোট ক্রেতা তৈরি করে। তাহলে এখানে ডেবিট নোটের একটা নমুনা দেওয়া হলো। এখন আসি আমরা ক্রেডিট নোট। ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতার কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত এলে বা বিক্রেতা প্রাপ্ত মালের বিবরণ এবং মালের পরিমাণ, দর ইত্যাদি কাগজে লিখে জানিয়ে দেবে বা তাদের ফেরত মূল্য প্রদানে ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয়। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে। তাহলে এখানে দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে ডেবিট নোট কারা তৈরি করে, সেটা হচ্ছে ক্রেতা, আর ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। এখানে একটা ক্রেডিট নোটের বিবরণ দেওয়া হলো। এখন আসেন আমরা এমসিকিউ গুলো আপনারা একটু দেখে নেবেন, তবু আমি একটু ইয়া করে দিই আপনাদেরকে। কোনটি ব্যবসায়ের লেনদেনের জন্য বোঝানো না? কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝানো না? কোনটাতে লেনদেন বোঝানো হবে না? জামালের নিকট হতে তারে পণ্য ক্রয় 2,000 টাকা, এটাতে লেনদেন হয়েছে। পলাশের নিকট 6,000 টাকার পণ্য বিক্রয়, এটাও লেনদেন হয়েছে। পলাশ 2,500 টাকার পণ্য ফেরত তুলে, এটাও লেনদেন হয়েছে। তানের নিকট 2,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, তাহলে এটা লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় হতে পারে, তাহলে এক, খ। ডেবিট নোট ব্যবহৃত হয় দ্বারে পণ্য ক্রয় ফেরত ঘটানোর ক্ষেত্রে, হ্যাঁ। এই যে দেখেন, ডেবিট নোট কে তৈরি করে? ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ। তারপর হচ্ছে এলো সমীকরণ দিয়ে কোন উপাদানটি নির্দেশ করে? এ ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণ ওই উপাদান কোনটি নির্দেশ করে? সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে কিছু প্রশ্ন দিচ্ছে, সেগুলো আমরা দেখি। মনিটরাস পয়লা জানুয়ারি 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত আসে। ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান। 50,000 টাকা লেনদেনের ফলে সমীকরণের কোন উপাদান প্রভাব পড়বে? তাহলে এখানে 50,000 টাকা নিয়ে কি করলো? আবেদন করলো না, ব্যবসা আরম্ভ করছে। সম্পদ এবং মালিকানা সত্ত্বের মধ্যে কি হবে? প্রভাব পড়বে। তাহলে নগদান, নগদ সম্পদ আসবে, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব আসবে। 3,000 টাকা লেনদেনে মনিটরে যে নোট প্রস্তুত করে তাকে কি বলা হলো? ফেরত পাঠানো হলো। ক্রয় করলে তাহলে ফেরত, সেটা হচ্ছে ডেবিট নোট, হ্যাঁ। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? যেহেতু উনি ক্রয় করছে, তাহলে ডেবিট নোট ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়েছে, হ্যাঁ। স্কুলে 2,000 টাকা অনুদান, ব্যবসায়িক কোন কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে অনুদান। অনুদান করলে তাহলে এখানে আসলে সম্পদ কমবে, হ্যাঁ। ব্যক্তিগত বলছে এখানে, ব্যক্তিগতভাবে একটি স্কুলে স্কুলে অনুদান, তাহলে ব্যক্তিগত জিনিসটা এখানে আসবে না, যেহেতু এখানে ব্যবসার কোনো প্রভাব পড়বে না। কারণ এখানে তো ওনার আসলে কি ব্যবসায়ের পরিবর্তন হবে না তো, কেমন হবে? ব্যক্তিগত এটা উনি যদি উত্তোলন করে থাকে, তাহলে এখানে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে উনি যদি ব্যবসাটাকে দিয়ে থাকে, ব্যবসাটাকে যদি এখানে একটু প্রশ্নটাই আছে, ব্যবসা থেকে যদি উনি 2,000 টাকা দিয়ে থাকে, তাহলে তার সেটা ব্যক্তিগত উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব এখানে নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে নগদ টাকা কি হয়ে যাবে? কমে যাবে, হ্যাঁ। নগদ টাকা কমে যাবে এবং মূলধনও কমবে, ঠিক আছে। আর যদি উনি ওনার ব্যক্তিগত পকেট থেকে দেন, ওনার নিজের পকেট থেকে দেন, তাহলে এখানে ব্যবসায়ের কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এই লেনদেনের সমীকরণে কি সমীকরণে হ্রাস পাবে? কি সম্পদ হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এক এবং তিন, এক এবং তিন কোথায় আছে? এক এবং তিন। লেনদেনের দ্বারা, লেনদেনের দ্বারা কি হয়? মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মোট সম্পদ বৃদ্ধি পেলে হ্রাস, মুদ্রায় হ্রাস পাবে। একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। একটি সম্পদ বৃদ্ধি পেলে আর অপর একটি সম্পদ হ্রাস পাবে।
আহ, এখানে তো সবগুলাই, এটা আপনারা একটু দেখে নিয়ে, এটা আমি একটু দেখতে হবে। তাহলে আমরা একটু এটা দেওয়ার জন্য আমরা একটু শুরুর দিকে চলে যাই। এটা আমরা এখনই সল্ভ আউট করে নিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট সম্পদ বাড়লে, মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ কমলে মালিকানা সত্ত্ব সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে আরেকটা কমবে। তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা পাইলাম। তাহলে আমরা একটু নিচের দিকে চলে যাই। আহ, নিচের দিকে, তাহলে এটা হচ্ছে, এটা এটা 1 এবং 3, 1 এবং 3, নিচের কোনটি আহ সঠিক? সঠিক কি এটা? না, সঠিক এটা না। নিচের কোনটি সঠিক? নিচের তো, আচ্ছা, এখানে এলটাকে যদি আমরা এই পাশে আনি, এটা হচ্ছে সঠিক, এই যে এটা। ঠিক আছে, ওনার সিকিউরিটি যদি রেখে আমরা যদি এলটাকে এদিকে আনি, তাহলে এটাই সঠিক। হ্যাঁ, লাইবিলিটি মাইনাস, এটা সঠিক না, আমাদের সঠিক হচ্ছে এটা। তাহলে এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আহ, এখানে সাপোজ এখানে হচ্ছে এল, আমি এখানে আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আহ, আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে অনেক সোশ্যাল মিডিয়া অনেক বেশি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।